কেন্দ্রীয় বাজেট থেকে কি পেল ত্রিপুরাবাসী, কি পেলেন আপনি, আমরা প্রত্যেকে? এই কথা বোধ হয় আজ প্রত্যেকেই বলবেন এবং রাজনৈতিকভাবে প্রচার তো থাকবে। প্রত্যেকবার বাজেটের পর, বাজেট পেশের পর সাধারণ মানুষ যেমন তার মতন করে প্রতিক্রিয়া ব্যক্ত করেন, রাজনৈতিক দলের নেতারাও করেন, সরকার পক্ষ এবং বিপক্ষ যারা আছেন তারা প্রত্যেকে কথা বলেন। আমরা সেদিক থেকে আপনাদের কাছ থেকে প্রতিক্রিয়া জানার আগে আমরা প্রশ্ন করেছি কি পেল ত্রিপুরা, কারণ ত্রিপুরাবাসী বা কি পেলেন, উত্তর পূর্বাঞ্চল কতটা উপকৃত হলো। বাজেটের কয়েকটি বিষয় বা বাজেটের কয়েকটি কথা বোধ হয় আপনাদের প্রত্যেকের কাছে পরিষ্কার। বিশেষ করে আয়করের বিষয় একটা থাকে, সার্বিকভাবে কি পেল সেই হিসাব থাকে, কি পেলেন আপনি, কি পেলেন ত্রিপুরার নাগরিকরা, কি পেল উত্তর পূর্বাঞ্চল, এসব বিষয়গুলো পৃথক পৃথকভাবে থাকে, আঞ্চলিক দৃষ্টিভঙ্গি থেকেও থাকে, দেশবাসী হিসাবও থাকে, রাজ্যবাসী হিসাবও থাকে। সেদিক থেকে আলোচনার কেন্দ্রবিন্দুতে নির্মলা সীতারমণের এই বাজেট, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর টিমের এই বাজেট, কিংবা জেপি নাড্ডার রাজনৈতিক দৃষ্টিভঙ্গিতে গোটা দেশবাসীর কাছে যে বার্তা দিয়েছেন, সে বাজেট থেকে আমাদের প্রত্যাশা কি, আমাদের প্রাপ্তি কি, এই কথাগুলোই আজ আপনারা বলবেন, আপনাদের কাছ থেকে শুনব। তার সঙ্গে এই সময়ের মধ্যে বাজেট প্রতিক্রিয়া, প্রধানমন্ত্রীর বক্তব্য আমরা শুনবো, জেপি নাড্ডার বক্তব্য শুনবো, নির্মলা সীতারমণের বক্তব্য শুনবো। তার প্রেক্ষিতে রাজ্যের দুই সাংসদ বিপ্লব কুমার দেব, রাজীব ভট্টাচার্যের প্রতিক্রিয়া আমরা শুনবো। রাজ্যের সিপিআইএম নেতৃত্ব, সিপিআইএম রাজ্য সম্পাদক জিতেন্দ্র চৌধুরী, প্রদেশ কংগ্রেস সভাপতি আশিস কুমার সাহাদের প্রতিক্রিয়া আমরা শুনবো। এবং আজ সাংবাদিক সম্মেলন করে পাতালকন্যা জমাতিয়া বিস্তৃত জানিয়েছেন এবং টিআরপিসির চেয়ারম্যান হিসাবে তিনি সাংবাদিক সম্মেলনে বাজেট সম্পর্কিত বিষয়ে কথা বলছেন। তার অংশবিশেষ যখন আমরা যেমন শুনবো, ঠিক তেমনি আপনাদের কথা শুনবো। আপনাদের প্রত্যেকের কাছে অনুরোধ, কম সময়ের মধ্যে মূল বক্তব্য উপস্থাপন করবেন, মূল কথায় থাকার চেষ্টা করবেন এবং অবশ্যই এই বাজেটকে আপনার দৃষ্টিভঙ্গিতে কেমন তাও ব্যাখ্যা করবেন। I am now happy to announce that there will be no income tax payable up to income of 12 lakh rupees. So, average income of 1 lakh per month, other than the special rate income such as capital gains, under the new regime. নমস্কার, আমি আগরতলা বলছি। হ্যাঁ, বলছি বাজেট যেটা বাড়িয়েছেন 12 লক্ষ টাকা মধ্যবিত্তদের জন্য ভালো হয়েছে এবং ইনকাম মানে আপনার 50,000 থেকে 1 লাখ টাকা করেছে, সেটাও ভালো হয়েছে। মানে মধ্যবিত্ত নিম্ন মধ্যবিত্তদের জন্য ভালো হয়েছে। পাশাপাশি মহিলাদের জন্য যেটা বলেছেন উনি, মহিলাদের মানে তাদের সম্পূর্ণ হওয়ার জন্য। কিন্তু আমি আজকে সারাদিনই বাজেটটা নিয়ে আমি মানে দেখছি, দেখুন মহিলাদের জন্য যেটা উনি বলেছেন, একটা কাজের মহিলা যদি হয়, মানে বাড়িতে কাজ করেন, উনি 5 লক্ষ টাকা লোন নেবেন। তো 5 লক্ষ টাকা লোন নিয়ে কিছু একটা করতে যাবেন, কিন্তু ওনার পক্ষে কি সম্ভব ব্যাংকে গিয়ে 5 লক্ষ টাকা আদায় করে আনা? এটা আমার মনে হয় সরকারের দায়িত্বটা নেওয়া দরকার ছিল। আর যেটা করে যে ওষুধপত্রের দামটা কিছুটা কমিয়েছে। এবার কষ্ট হলো 12 লক্ষ টাকা তো ছাড় দিল, সাধারণ নিম্ন মধ্যবিত্তরা উপকৃত হবে। কিন্তু যদি জিনিসপত্রের দামটা বাড়িয়ে জিএসটি কে আরো উন্নত করে, আরো বাড়িয়ে, তাহলে তো এইটা কোনো মানে লাভজনক কিছু হবে না সাধারণ মানুষ। যারা আমরা পেনশনার, আমরা কিন্তু খুশি 12 লক্ষ টাকা ছাড় দিয়েছেন, আমরা খুশি। কিন্তু যদি জিনিসের দামটা কমানো যেত, যেমন ধরুন আমি একটা জিনিস বলছি, আপনাদের আজকের কাগজে দেখেছি সোনার দাম 92,000 টাকা হয়েছে, 92 শান্তি। সেটা নিয়ে কিন্তু অর্থমন্ত্রী কিছু বলেননি। সাধারণ একটা গরিব মানুষ যদি তার মেয়েকে বিয়ে দিতে চায়, তাহলে সে সোনার কিনবে কি করে? সেখানে তো ছাড় দেওয়া উচিত ছিল। ক্যান্সার ওষুধ, বিভিন্ন ওষুধ ছাড় দিয়েছে, ভালো জিনিস। কিন্তু আমরা পাশাপাশি এটাও বলবো যে জিনিসপত্রের দামটা বাড়িয়ে, সরকারের জন্য 12 লক্ষ টাকা অনেক বিশাল
বিশাল ক্ষতি। অর্থটা আসবে কোথায় থেকে? কেন্দ্রে তো অর্থ আসতে হবে। এখন যদি জিনিসের দাম বাড়িয়ে যদি 12 লক্ষ টাকা ছাড় দেওয়া হয়, সাধারণ মধ্যবিত্তরা খুশি হয়ে যান, তাহলে তো বাজারে গিয়ে দেখা যাবে 12 লক্ষ টাকা দিয়ে ছাড় দিয়েছে, তার চেয়ে আমাদের খরচটা হয়ে গেছে আরো বেশি। তাই সেই জায়গা দাঁড়িয়ে আমি বলবো না বাজেটটা খারাপ হয়নি, কিন্তু মহিলাদের জন্য যেটা করেছেন আমি বারবারই বলছি, মহিলারা এটা সুযোগ কোনো মতে পাবেন না। কারণ একটা মহিলা স্বয়ংসম্পূর্ণ একটা কাজের মহিলা যদি মনে করেন যে আমি একটা স্বয়ংসম্পূর্ণ ব্যাংকের থেকে 5 লক্ষ টাকা লোন নেবো, সেটা সম্ভব হবে না, নিয়ে জোতার তৈরি ক্রয় করেও পাবে না। This limit will be 12.75 lakh for salaried taxpayers due to the standard deduction of 75,000. Slabs and rates নমস্কার, কে are বলছেন? being changed across the board to benefit. লাইভে আছেন, কথা শোনা যাচ্ছে। তোমারটা বলছিলাম হ্যাঁ বলুন। বাজার যে দেখলাম এটা তো বিহার মুখে শূন্য। বিহারের মধ্যে কতগুলা টাকা দিচ্ছে, সীতারামন না, ওনার কি যোগ্যতা? বারবার প্রধানমন্ত্রী বলছে উনি স্বতন্ত্র স্বাধীন ভারতের স্বাধীন মন্ত্রী 2014 থেকে। মোদিজি কি বলছে? মোদিজি আরে আগেও বলছিলাম যারা দেশের মধ্যে যারা ডিফেন্স হয় নিজের কাজকর্ম থেকে বা নিজের ঘর বাড়ির প্রয়োজন নিজের টাকা রুজি করে তারা সীতারামন উনি কে? ওনার স্বামী কি বললো সেবি? এগুলো তো আপনারা জানেন, মিডিয়া, আমরাও জানি, আমরা চেক করে রাখি। এগুলো কিচ্ছু না। বিহার বাজেট, বিহারে ইতিমধ্যে ইলেকশন নীতিশ কুমারকে ধরে রাখার জন্য কোন সময় পাল্টি মারবে মানে আপনারা বুঝবেন, আমরা বুঝবো। দেখবেন হঠাৎ করে রাষ্ট্রপতির কাছে গিয়া কইব আমরা তো সব ছাড় করলাম। এখনো ওই উত্তরপ্রদেশে কতজন লোক মারা গেছে, টুল ফ্রি নাম্বার আছে, আমাদের বাড়ি জিজ্ঞাসা করছে লোক, টুল ফ্রি নাম্বার থাকে, যদি কোনো দুর্ঘটনা হয় ভারতবর্ষের বা ত্রিপুরা সরকার বা স্টেট গভর্নমেন্টের টুল ফ্রি নাম্বার থাকে, একটা টুল ফ্রি নাম্বার জানি না। উত্তরপ্রদেশে 50 জন, তারপরে পাবলিক মিডিয়া দেখলাম 150 জন লোক মারা গেছে ভিআইপির জন্য। ভিআইপি তো আমরা দেখছি, আমরা তো এগুলো লেখাপড়া করি, দেখলাম প্রথম লেখা খালি রাষ্ট্রপতি, উপরাষ্ট্রপতি আর প্রধানমন্ত্রী, 3 জন ভিআইপি আছে ভারতবর্ষের মধ্যে আমাদের গণতান্ত্রিক দেশে। তারা কি জন্য গেছে সব ভিডিও আছে, এগুলি ফালতু। আর নির্মলা সীতারামন দেখবেন এটা বিহারের জন্য এগুলি করছে। দেখবেন যদি বুঝে ম্যাচ দেখলে কাজ দেখবেন 3 টাকা 5 টাকা হবে। আমি বললাম ধন্যবাদ। Across the board to benefit all taxpayers. The new structure will substantially reduce the taxes of the middle class and leave more money in their hands, boosting household consumption, savings and investment. In the new tax regime, I propose to revise tax rate structures as follows. 0 to 4 lakh rupees nil, নমস্কার, কে 4.8 বলছেন? lakh rupees to 4 to 8. হ্যাঁ আজকে বাজেট অধিবেশন আমরাও দেখলাম যে বাজেট করলো এই আমাদের যদি দ্রব্যমূল্য দুনিয়া কিন্তু দেখা গেল অর্থমন্ত্রী এবং প্রধানমন্ত্রী কোনো কথা কইল না, এবং যেই মানুষের ছাড় দিল, কিন্তু দ্রব্যমূল্য যদি নিয়ন্ত্রণে না থাকে
এতে 12% ছাড় দিলে হইব কি 13% তার খরচের মধ্যে যাইব। তাইলে এই ছাড় দেওয়ার কোনো অর্থ নেই যদি আমাদের দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে না আনে। মেন সমস্যা হল দ্রব্যমূল্য। আমরা দেখলাম কুম্ভকণ্ড মেলায় 7,500 কোটি টাকা খরচ করলো। এই আমাদের ভারতবর্ষের বাজেটের অর্ধেক টাকা তো ওইখানেই খরচ করলো। আমাদের ত্রিপুরার জন্য কি করলো? ত্রিপুরার জন্য কি আছে আমরা তো দেখি না। বাজেটটা তো যখন বিহারমুখী বাজেট দিল, এটা যেখানে বিহারের বাজেট, নীতিশ কুমারের বাজেট, আজকের বাজেটটা ছুটিতে বলার আর কি বলবো। প্রধানমন্ত্রীও অন্যান্য বছর দেখলাম অধিবেশনে কিন্তু থাকতো না, এবং এবার দেখি 2024 পরে অধিবেশন তো নিয়ে আর কিন্তু মিস করে না। যাও এটাতে আমরা খুশি এটুকু। 4 to 8 lakh rupees 5%, 8 to 12 lakh rupees 10%, 12 to 16 lakh rupees 15%, 16 to 20 lakh rupees 20%, 20 to 24 lakh rupees 25%, and above 24 lakh rupees 30%. To taxpayers up to 12 lakh of normal income other than special rate income such as capital gains. I read that again. To taxpayers up to 12 lakh of income other than special rate income such as capital gains, tax rebate is being provided in addition to the benefit due to slab rate reduction in such a manner that there is no tax payable by them. बजट का फोकस इस बात पर रहता है कि सरकार का खजाना कैसे भरेगा, लेकिन ये बजट उससे बिल्कुल उल्टा है। लेकिन ये बजट देश के नागरिकों की जेब कैसे भरेगी, देश के नागरिकों की बचत कैसे बढ़ेगी और देश के नागरिक विकास के भागीदार कैसे बनेंगे, ये बजट इसकी एक बहुत मजबूत नींव रखता है। साथियों, इस बजट में रिफॉर्म की दिशा में महत्वपूर्ण कदम उठाए गए हैं। न्यूक्लियर एनर्जी में प्राइवेट सेक्टर को बढ़ावा देने का निर्णय बहुत ही ऐतिहासिक है। ये आने वाले समय में सिविल न्यूक्लियर एनर्जी का बड़ा योगदान देश के विकास में सुनिश्चित करेगा। बजट में रोजगार के सभी नमस्कार, কে क्षेत्रों को বলছেন? हर प्रकार से হ্যাঁ বলুন। ওই বাজেট সম্বন্ধে ওই সিপিএম এর এটা বাজেট সম্বন্ধে বুঝবো কিটা এরা সাংগঠনিক নৌবাদ যাব। हर प्रकार से प्राथमिकता दी गई है। किसानों के लिए जो घोषणा हुई है वो कृषि क्षेत्र और समूची ग्रामीण अर्थव्यवस्था में नई क्रांति का आधार बनेगी। पीएम धन धान्य कृषि योजना के तहत 100 जिलों में सिंचाई और इंफ्रास्ट्रक्चर का डेवलपमेंट होगा। किसान क्रेडिट कार्ड की लिमिट 5 लाख तक होने से उन्हें ज्यादा मदद मिलेगी। साथियों, अब इस बजट में 12 लाख रुपए तक की आय को टैक्स से मुक्त कर दिया गया है। सभी आय वर्ग के लोगों के लिए टैक्स में भी कमी की गई है। इसका बहुत बड़ा फायदा हमारे मिडिल क्लास को, नौकरी पेशे करने वाले जिनकी आय बंधी हुई है, ऐसे लोगों को, मिडिल क्लास को इससे बहुत बड़ा लाभ होने वाला है। आज जो बजट
भारत की वित्त मंत्री आदरणीय श्रीमती निर्मला सीतारमण जी ने रखा है, वह बजट बहुत ही संतुलित, ऑल इंक्लूसिव और विकास को बढ़ावा देने वाला बजट है। यह बजट विकसित भारत के संकल्प को गति देने वाला बजट है। इस बजट में गरीब और किसान का कल्याण है, वंचितों का सम्मान है और नारी शक्ति और मध्यम वर्ग का उत्थान समाहित है। हमारा बजट इस प्रकार से कहा जाए तो यह आम व्यक्ति का बजट है, सिटीजन सेंट्रिक बजट है। ऐसे सर्वस्पर्शी और हर क्षेत्र के विकास को गति देने के लिए समर्पित बजट के लिए मैं आदरणीय प्रधानमंत्री श्री नरेंद्र मोदी जी का हार्दिक अभिनंदन करता हूं। वित्त मंत्री श्रीमती निर्मला सीतारमण जी एवं उनकी पूरी टीम को अपने पार्टी के करोड़ों करोड़ों कार्यकर्ताओं की ओर से हार्दिक बधाई देता हूं। सशक्त नेतृत्व ही विकसित भारत को आकार दे रहा है। प्रधानमंत्री नरेंद्र मोदी जी के कुशल नेतृत्व में देश विकसित भारत की यात्रा का साक्षी बन रहा है। पिछले 10 वर्षों में प्रधानमंत्री जी ने अथक परिश्रम के साथ लगभग 25 करोड़ लोगों को गरीबी की रेखा से बाहर निकाला है। साथ ही देश के मध्यम वर्ग के परिवारों को बहुत बड़ी राहत प्रदान करते हुए टैक्स में के दायरे में छूट 12 लाख रुपए तक का बढ़ा दिया है। इस बजट में युवाओं के कौशल, कृषि में निवेश और ग्रामीण क्षेत्रों में रोजगार के विकल्प सृजित करने पर खासा ध्यान दिया गया है। इस बजट में अध्यात्मवाद और आधुनिकता का अद्भुत संगम देखने को मिलता है। रामायण सर्किट और बुद्ध सर्किट के निर्माण की घोषणा के साथ साथ राज्यों के इंफ्रास्ट्रक्चर विकास के लिए 1.5 लाख करोड़ रुपए का प्रावधान किया गया है। न्यूक्लियर एनर्जी मिशन के लिए 20,000 करोड़ रुपए की शुरुआत में भारत ऊर्जा क्षेत्र में आत्मनिर्भर बनने की दिशा में एक बड़ा कदम है। पर्यटन को बढ़ावा देने के लिए 50 प्रमुख स्थलों का राज्यों की भागीदारी से विकास किया जाएगा, जिससे न केवल सांस्कृतिक धरोहर को संरक्षित किया जाएगा बल्कि स्थानीय रोजगार के अवसर भी बढ़ेंगे। आईआईटी की क्षमता का विस्तार तकनीकी शिक्षा और नवाचार को सशक्त बनाएगा। स्वास्थ्य कल्याण की दृष्टि से बजट में लगभग 1 लाख करोड़ रुपए का प्रावधान दिया गया है, जो 2014-15 के मुकाबले 191% अधिक है। कैंसर से पीड़ित मरीजों को राहत देने के लिए 36 लाइफ सेविंग ड्रग्स, 36 जीवन रक्षक दवाओं को कस्टम ड्यूटी से पूरी तरह छूट दे दी गई है। अगले वर्ष तक हमारे मेडिकल कॉलेजेस में 10,000 एक्स्ट्रा सीट जोड़ी जाएंगी। इस तरह हम प्रधानमंत्री जी के 5 सालों के 75,000 मेडिकल सीट्स जोड़ने के संकल्प को पूरा करने में अग्रसर है। बिहार के किसानों के लिए मखाना बोर्ड की स्थापना और देश में दालों के उत्पादन को बढ़ाने पर विशेष ध्यान दिया गया है, जिससे कृषि क्षेत्र में नई मजबूती मिलेगी। लघु उद्योगों को और स्टार्टअप को बढ़ावा देने के लिए स्टार्टअप लोन की सीमा को 10 करोड़ से बढ़ाकर 20 करोड़ रुपए तक कर दी गई है, जो नए उद्यमियों और युवाओं के लिए सुनहरे अवसर प्रदान करेगा। इस बजट में विकास भी और विरासत भी संरक्षित हुई है। बजट का फोकस आत्मनिर्भर भारत के संकल्प को साकार कर रहा है। भारत को वैश्विक आर्थिक स्थिति और आर्थिक शक्ति के रूप में स्थापित कर रहा है। दिस इज द गोल्डन एरा ऑफ डेवलपमेंट एंड ऑफ रिफॉर्म्स। विकास का गोल्डन एरा यानी स्वर्णिम युग है। मैं पुनः ऐसे कल्याणकारी बजट के लिए, सिटीजन सेंट्रिक बजट के लिए आदरणीय प्रधानमंत्री श्री नरेंद्र मोदी जी को
और वित्त मंत्री श्रीमती निर्मला सीतारमण जी को एवं उनकी पूरी टीम को कोटि कोटि साधुवाद देता हूं, बधाई देता हूं। नमस्कार, আপনারা সবাই জানেন যে আজকে লোকসভায় এবং রাজ্যসভায় আজকে 2025 যে বাজেট, সেই বাজেট আমাদের কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামনজি উনি পেশ করেছেন। আমি ধন্যবাদ জানাই আমাদের দেশের যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজিকে। উনি যে বিকশিত ভারতের কথা বলছেন, উনি যে সবকা সাথ সবকা বিকাশের কথা বলছেন, এই বাজেটের মাধ্যমে তা পরিস্ফুটিত হয়েছে সমাজের সামনে। সমাজের প্রত্যেকটা বর্গের, চাহে গরিব হোক, মিডল ক্লাস হোক, কৃষক হোক, সমস্ত অংশের মানুষকে সামনে রেখে এই বাজেট নির্মাণ করা হয়েছে। আমরা আমাদের মোদীজি, আমাদের দেশের যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি বলছেন 2047-এর যে বিকশিত ভারত সংকল্প যাত্রা, এই বাজেট থেকে সেটা প্রমাণ হয় যে এই বাজেটের মধ্যেই তা লিপিবদ্ধ করা হয়েছে। আমি ধন্যবাদ জানাই দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজিকে যে আজকে এই যে বাজেটের মাধ্যমে আমাদের এই রাষ্ট্রের আমাদের পুনর্নির্মাণের ক্ষেত্রে সহায়ক ভূমিকা পালন হবে। সেখানে যারা সবচেয়ে বেশি সরকারি কর্মচারী, তাদের স্ল্যাব ট্যাক্স যে পে করে, ট্যাক্সের এটাকে বৃদ্ধি করা এবং রেলওয়েতে বিভিন্ন ক্ষেত্রে তার আয় এবং ব্যয় ব্যয়কে সামঞ্জস্যতা রাখা, কৃষিক্ষেত্রে একটা অভূতপূর্ব যে আমাদের উন্নয়ন, তা এই বাজেটের মাধ্যমে পরিলক্ষিত হয়েছে। আমি আবারও আপনাদের মাধ্যমে সকল দেশবাসীর পক্ষ থেকে আমাদের দেশের যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজিকে অনেক অনেক ধন্যবাদ এবং শুভেচ্ছা জানাচ্ছি। নমস্কার। সংসদে মাননীয় নরেন্দ্র মোদীর নেতৃত্বে যে এনডিএ সরকার, তার ১২তম বাজেট পেশ হয়েছে। এই বাজেট অতীতের 11টা বাজেটের তা থেকে ভিন্ন হবে বা কোনো ব্যতিক্রম হবে এরকম কোনো যে ধারণা নিশ্চয়ই ছিল না। কেননা নরেন্দ্র মোদী সাহেব বা তার মন্ত্রীরা যতই ভালো ভালো কথা বলুন, এটা আরেকটা তেতো বাজেট হবে দেশের আমজনতার জন্য, সংখ্যাগরিষ্ঠ মানুষের জন্য। এটাই দস্তুর এবং তাই হয়েছে। তো দেখা গেছে এই বাজেটে এখন অব্দি সংক্ষেপে বা এই বক্তব্যগুলো শুনে নেট থেকে যা তথ্য পাওয়া গেছে যে দেশের আমজনতা, সংখ্যাগরিষ্ঠ মানুষ, তাদের উপরে আরো বাড়তি চাপ খুব সকৌশলে। তার সাথে হলো এই যে উদারীকরণ, বেসরকারীকরণ, এটাকে আরো তেজি করে বেপরোয়া এই পদক্ষেপগুলো নিয়ে এখন অবধি যে অবশিষ্ট যে কিছু রাষ্ট্রের নিয়ন্ত্রণে দেশের সম্পদ বা এই অর্থনৈতিক ব্যবস্থা, হ্যাঁ, অনেকে কম হয়েছে, অনেক কিছু হয়েছে, বাস্তবায়িত হবে। তো দেখলাম বলছেন, আমি কিন্তু কোনো পদে করি না। আমাদের জায়গা জমিন আছে, আমাদেরকে দিয়ে ভগবান দল হয় না, আমি মেশিন মেশিন দল লাগে করেন। তো
100 বার হয়েছে। বাজারটাকে তো নিয়ে করতে মানে বিহারে যে নিয়ম তার মানে তার দুটা হতো তাই তো ভাই আপনি ঠিক 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 মানে আমার এই অর্থনৈতিক ব্যবস্থা ছিল, এটাকে কিভাবে সমস্ত লাগাম খুলে দেওয়া যায় তার নগ্ন চেষ্টা হয়েছে। আমি উদাহরণস্বরূপ কিছু বলছি যে এই সরকারেরই প্রত্যেক বাজেটের আগে একটা ইকোনমিক সার্ভে রিপোর্ট বের হয়, অর্থনৈতিক সমীক্ষা রিপোর্ট বের হয়। সেই সমীক্ষাতেই, এই সমীক্ষা লুকোতে পারেনি, দেশের গরিব মানুষের ক্রয় ক্ষমতা কমেছে এবং যে এমপ্লয়মেন্ট অপরচুনিটি, কর্মসংস্থানের সুযোগ, আমি শুধু সরকারি কর্মসংস্থান বলছি, সরকারি কর্মসংস্থান নেই, মাইনাস 12 লক্ষ কেন্দ্রীয় সরকারের বিভিন্ন পদ শূন্য পড়ে আছে গত 10 বছর বেশি সময় ধরে। যে অন্যান্য ক্ষেত্রেও এই সুযোগ কমেছে, কেননা পাবলিক ইনভেস্টমেন্ট নেই, সরকারি বিনিয়োগ নেই। কারণ সরকারি বিনিয়োগ না হলে আমজনতার বেনিফিট কখনই হয় না। বেসরকারি বিনিয়োগ হলেও কোম্পানি, আম্বানি, আদানিরা তারা কখনোই দেশের স্বার্থ, জনগণের স্বার্থ ভাবে না। বেসরকারি পুঁজি সবসময় ভাবে হলো যে লেস ইনভেস্টমেন্ট ম্যাক্সিমাম প্রফিট, অর্থাৎ জনগণের স্বার্থ এটা চলেই যাক, আমাদের মুনাফা অর্জন করতে হবে বেশি। তো দেখা গেছে এই জায়গায় যে এই সম্পদ তার কেন্দ্রীভূত করা প্রাইভেট হাতে, প্লেয়ারের হাতে, এবারেও নানাভাবে ক্রিটিক্যাল, অর্থাৎ যে সমস্ত খনিজ পদার্থগুলো এক সময়তে বেসরকারি কোম্পানিগুলোকে দেওয়া হতো না, এগুলি তুলে দেওয়ার চেষ্টা। কতগুলি ক্ষেত্র আছে একদিক থেকে লাভজনক, আরেক দিক থেকে এই দেশের জনস্বার্থের জন্য অপরিহার্য। যেমন একটা উদাহরণ বলছি, ইন্স্যুরেন্স, বিমা, লাইফ কর্পোরেশন অফ ইন্ডিয়া, লাইফ ইন্স্যুরেন্স অফ কর্পোরেশন ইন্ডিয়া, LIC, শুধু দেশের না, পৃথিবীর বৃহত্তম একটা এই কোম্পানি। সরাসরি যেমন সেখানে অনেক এমপ্লয়ি আছেন, তার সাথে এজেন্ট ইত্যাদি বিভিন্নভাবে লক্ষ লক্ষ পরিবার বেঁচে আছেন। পৃথিবীতে এত বড় যে এই ইন্স্যুরেন্স কোম্পানি কোথাও নেই। এখন এবার সিদ্ধান্ত হয়েছে যে ফরেন ডাইরেক্ট ইনভেস্টমেন্ট, বিদেশি কোম্পানি, ইতিমধ্যেই এটা 40% বা 48%, 49% আগে থেকেই বিদেশি ব্যাংক কোম্পানিগুলোকে ছাড় দেওয়া হয়েছে। এবার FDI সেখানে যে 100% ছাড় দেওয়া হয়েছে বিদেশি কোম্পানি, ইন্স্যুরেন্স কোম্পানি আমাদের দেশে ইন্স্যুরেন্স করাবে। তার মানেটা হলো LICর সর্বনাশ হবে। আর LIC আমাদের দেশীয় কোম্পানি, এটা যতটুকু দেশের মানুষ নিরাপদে তার সুযোগ বুক করতে পারে বিদেশি কোম্পানির কাছে, তার অনেক শর্ত থাকবে। যেমন এই যে প্রধানমন্ত্রী ফসল বীমা যোজনার নামে কতগুলি যোজনা হয়, কোটি কোটি টাকা নিয়ে যায় প্রিমিয়াম, কিন্তু কোনো ক্লেম পায় না। উদাহরণস্বরূপ হলো যেমন এবার ত্রিপুরাজ্যের যে বন্যায় 1 লক্ষ পরিবারের বেশি কৃষক জমিয়া ক্ষতিগ্রস্ত হলো, তার 1% ক্ষতিপূরণ পাবে না, কিন্তু কোটি কোটি টাকা নিয়ে গেছে প্রিমিয়াম, তাই হবে। তারপর বিগত 11টা বাজেটে যেরকম একচেটিয়া পুঁজি, ক্রোনি ক্যাপিটাল,
তাদেরকে সহযোগিতা দেওয়ার জন্য, তাদের মুনাফার পাহাড় বানানোর জন্য নানাভাবে সাহায্য করা হয়েছে, এটা অব্যাহত। এবারও দেখা গেছে যে গেল বাজেটে 2024-25-এ যা সরকার প্রতিশ্রুতি দিয়েছিল এবং বাজেটেও দেখানো হয়েছিল, যেমন ত্রিপুরা সরকার বাজেট হলে 25,000 কোটি 26,000 কোটি টাকা বাজেট এস্টিমেটে দেখায়, কিন্তু রিভাইজটি এসে, অর্থাৎ সর্বশেষে বছরের শেষে এসে তার ধারে কাছেও পৌঁছতে পারে না, কারণ সে টাকা নেই। ঠিক এবারও দেখা গেছে প্রায় 1 লক্ষ কোটি টাকা এরকম প্রতিশ্রুত নানা স্কিম কম খরচ হয়েছে। তাহলে এই 1 লক্ষ কোটি টাকা কম খরচ হওয়ার কারণ টাকা নেই, তাহলে এই টাকা 25-26-এ আবার এরকম প্রতিশ্রুতি দেওয়া হবে, এ টাকা তুলবে কোত্থেকে? বড় লোকের উপরে থেকে তুলবে না, এই গরিব মানুষের উপরে আবার বোঝা চাপানো হবে। দু রকমের, একটা বোঝা হবে তার উপর ট্যাক্স চাপিয়ে, আর একটা বোঝা হলো 8 ঘন্টা কাজের জায়গাতে 12 ঘন্টা, 13 ঘন্টা, 14 ঘন্টা, 15 ঘন্টা। আর একটা বোঝা হবে ছুটি, গ্র্যাচুইটি, পেনশন তুলে দাও। অর্থাৎ একটা হলো সরাসরি ট্যাক্স চাপিয়ে, আর একটা হলো মানুষের প্রাপ্য অধিকার এটা থেকে বঞ্চিত করে এই ঘটনাগুলি হবে। তাছাড়াও যে এবার যে বাজেট প্রস্তাব দেওয়া হয়েছে, আমি গতবারে বাজেটের তুলনায় আমি বলছি, যেমন যে বিভিন্ন সেন্ট্রালি স্পন্সর স্কিম, যেমন রেগা আমরা প্রায় সবাই জানি, এরকম বহু সেন্ট্রাল স্কিম আছে, এই আবাস নির্মাণ, এই রেগা ইত্যাদি, সব মিলিয়ে এরকম যে গত বছর বাজেটে 1,12,000 কোটি টাকা ধরা হয়েছিল, এটা নেমে এসছে এই রিভাইজ বাজেটে মাত্র 90,000 কোটি টাকা। অর্থাৎ সেখানে প্রায় 22,000 কোটি টাকা এরকম সেন্ট্রাল স্পন্সর স্কিম খরচ করতে পারেনি বা খরচ করা হয়নি, কারণ টাকা নেই। ঠিক তেমনি যে ফুড সাবসিডি, খাদ্য নিরাপত্তা, কৃষি এবং কৃষির সাথে সম্পর্কিত অ্যাগ্রি অ্যালাইড, পশুপালন, মৎস্য, শিক্ষা, গ্রামোন্নয়ন, সোশ্যাল ওয়েলফেয়ারের মধ্যে SC, ST, OBC-দের স্টাইপেন্ড ইত্যাদি আসে শিক্ষা ইয়েতে। সেখানেও প্রায় 93,000 কোটি টাকা গেল বছর প্রতিশ্রুতি দিয়েছে, এই টাকা দিতে পারেনি, খরচ হয়নি। অথচ এটা নিয়ে ফ্ল্যাক্স, পোস্টার ত্রিপুরা সরকার যেমন করে, বিশাল বিশাল এই কি বলে হোর্ডিং দিয়ে বলা হয়েছে এই করছে, কিন্তু হয়নি। শুধু ফুড সাবসিডি ক্ষেত্রেতেই দেখা গেছে গত বছর বাজেট ছিল 2,05,000 কোটি টাকা, 2,05,000 এই 5 লক্ষ, এই 2.05 লক্ষ কোটি টাকা। সেখানে 7,830 কোটি টাকা বাজেটে কমিয়ে দিয়েছে। শিক্ষাতে বাজেট ছিল 1,26,000 কোটি টাকা, সেখানে 11,584 টাকা রিভাইজডে এসে অ্যাডজাস্টমেন্ট করেছে। অর্থাৎ এই 11,584 টাকা ওই 1,26,000 থেকেও কমিয়ে দিয়েছে, খরচ হয়নি বা হবে না। ঠিক তেমনি এবারের বাজেট প্রস্তাবে দেখা গেছে যে রিভাইজড বাজেটে গতবার যেটা বলা হয়েছিল এটা তো কমেছে, এবার যে নতুন প্রস্তাব করা হলো একেবারে যৎসামান্য। এটা ফুড সাবসিডি হোক, এগ্রিকালচার হোক, শিক্ষা হোক, রুরাল ডেভেলপমেন্ট হোক, সোশ্যাল ওয়েলফেয়ার হোক, সমস্ত ক্ষেত্রে। যেমন এই LPG উজালা স্কিম,
প্রত্যেক পেট্রোল পাম্পে প্রধানমন্ত্রীর ছবি। এই দেশের নারীদের চোখের জল মোছার জন্য কি কান্না, কি মায়া। সেখানে দেখা গেছে যে 14,700 কোটি টাকা গেল ইয়েতে, এ টাকা কমানো হয়েছে। এইবার এই বাজেটে আরো 12,000 কোটি টাকা কম। এর একদিকে হলো গ্যাসের দাম বেড়েছে, উজালা সাবসিডি সংখ্যা টাকা কমছে। তার মানে হলো যে প্রচার ঠিক আছে, প্রধানমন্ত্রীর ছবি টবি দিয়ে সব, কিন্তু কজন পাচ্ছেন, কয় মাস পাচ্ছেন? রেগা গত বছরও বরাদ্দ ছিল 86,000 কোটি টাকা, অর্থাৎ এই যে এখনো এই অর্থ বছর শেষ হয়নি 24-25, হাজার হাজার কোটি টাকা বকেয়া আছে। আমাদের ত্রিপুরা রাজ্যের মধ্যে প্রত্যেক ব্লকে অবস্থা, ডিমান্ড প্রচুর। গ্রামে কাজ না থাকার কারণে গ্রামের লোক এসে শহরে রিক্সা চালায়, শহরমুখী হয়, এবং ত্রিপুরা রাজ্য থেকে হাজার হাজার যুবক, এমনকি গন্ডাছড়া, কাঞ্চনপুরের একদম ভেতরের গ্রাম, সেখান থেকেও, যে ট্রাইবেলরা কখনো নির্মাণ শ্রমিক কাজ করতো না, এখন ত্রিপুরা রাজ্যের মধ্যেও প্রায় সর্বত্র এই নির্মাণ শ্রমিকের কাজ করছে ট্রাইবেলরা, আর ত্রিপুরার বাইরে চলে যাচ্ছে। কেন? কারণ কাজ নেই। তাহলে ডিমান্ড আছে, কাজ থাকলে তার যেত না। তো গতবারও অ্যালোকেশন ছিল 86,000 টাকা, কিন্তু যে কাজ হয়েছে এ টাকা দিতে পারছে না। আর এবার আবার বাজেট প্রস্তাব রাখা হয়েছে সেই 86,000 টাকা। এরপরে যেটা আরো বেশি জঘন্য, আরো বেশি করুণ, দেশের আদিবাসীদের জন্য, তারা জনজাতি বলে, তাদের প্রতি কত মায়া কান্না, দলিতদের প্রতি কত মায়া কান্না। সেখানে 2024-25-এ, অর্থাৎ এই চলতি বছরে যে বাজেট দ্বারা হয়েছিল গত বছরের ফেব্রুয়ারিতে এরকম 1 তারিখে, তা থেকে এসসি বাজেটে 27,000 কোটি টাকা কমিয়েছে, আর এসটি বাজেটে 17,000 কোটি টাকা কমিয়েছে। কিন্তু গালভরা বক্তৃতা করা হচ্ছে যে দেশের বাজেটের এসটি এসসিদের জন্য যে বরাদ্দ হবে, এটা সেই জনসংখ্যার অনুপাতে, দেশের এসসি দলিত জনসংখ্যার অনুপাত হলো 15%, তাহলে টোটাল বাজেটের 15% অ্যালোকেশন হবে। এসটি জনসংখ্যা হলো 8.6%, যদিও সেন্সাস হয়নি, সংখ্যাটা একটু বেশি, সে অনুপাতে হবে। কিন্তু এবার যে বাজেট রাখা হয়েছে, এসসি বাজেটে 3.4% মাত্র যা প্রস্তাব করা হয়েছে, আর অর্থাৎ 15%-এর জায়গাতে মাত্র 3.4, আর 8.6% এসটি বাজেটের জায়গায় মাত্র 2.6, 4 ভাগের 1 ভাগ। তারপর উত্তর পূর্বাঞ্চল, আমাদের যে ডোনার সহ, কদিন আগে এখানে প্ল্যানারি সেশনের নামে বিশাল মেলা করে গেলেন, লক্ষ লক্ষ টাকা এমনিতে উড়িয়ে দিলেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, তাকে নিয়ে এসে বিশাল প্রচার হলো। কিন্তু এবার এই ডোনারের বাজেটে এবং সব মিলিয়ে নর্থ ইস্টার্ন রিজিয়নে যে সমস্ত কিছু বরাদ্দ হয়, এটা গতবারের তুলনায় 13,000 কোটি টাকা কম, 13,000 crore। তারপর আরেকটা হলো যে মিডল ক্লাস, তাদেরকে উন্নত করার জন্য নানা ছাড় দেওয়া হবে। তো দেখা গেছে মিডল ক্লাসদের নামে যে ছাড়ের বিভিন্ন অঙ্ক দেখিয়েছে 12 লক্ষ কোটি টাকার মতো, কিন্তু আপার ক্লাস, একচেটিয়া পুঁজি,
আম্বানি আদানিরা যে ক্যাটাগরি পড়ে, এটা এই মিডল ক্লাসের তুলনায় বহু। তাহলে আম্বানি আদানি তাদের সংখ্যা কত? অনলি 1%। আর দেশে মিডল ক্লাস কত? প্রায় 35%। তো 35% লোকের জন্য তোমার বরাদ্দ বা তোমার সাহায্য মাত্র 12 লক্ষ কোটি টাকা, ট্যাক্স ছাড় বা অন্যান্য ভাবে। কিন্তু 1% আম্বানি আদানি তাদের জন্য এর থেকে বহু গুণ আরো নানাভাবে। তো এইভাবে এই বাজেট এটা প্রত্যাশিতভাবেই আরেকটা ফর দ্য রিচ, অফ দ্য রিচ অ্যান্ড অনলি ফর দি রিচ, অর্থাৎ ধনীদের তোয়াজ করার জন্য এদেশের গরিব মানুষের রক্ত চুষে, চামড়া ছিঁড়ে, চাবুক মেরে এই দেশকে সম্পূর্ণভাবে বড়দের যে অবাধ শোষণের ক্ষেত্র, আর নরেন্দ্র মোদীর নেতৃত্বে এই এনডিএ সরকার সেই বড়লোকদের স্বার্থ রক্ষা করার জন্য গত 11 বছর যেরকম ভাবে কাজ করেছে, এবারেও আরো বেপরোয়াভাবে এই পদক্ষেপ নিয়েছে। সম্পূর্ণ জনবিরোধী। আমাদের পার্টি কেন্দ্রীয় কমিটির তরফ থেকেও এই বাজেটের তীব্র বিরোধিতা করা হয়েছে। আমরাও আমাদের ত্রিপুরা রাজ্য কমিটি তীব্র বিরোধিতা করছি এবং এর বিরুদ্ধে আমরা সারা রাজ্যের মধ্যেই আমরা এই বাজেটের বিরুদ্ধে নামব। সারা রাজ্যে আমাদের সমস্ত ইউনিটকে আমরা বলবো রাস্তায় নেমে কিভাবে এই সরকার দেশের আমজনতাকে, গরিব মানুষকে, কৃষক, ক্ষেতমজুর, জমিয়া, এসটি, এসসি, ওবিসি তাদের ঠকাচ্ছে। দেশের বেকার যুবক, আমাদের দেশের প্রায় 2/3 তাদের বয়স, জনসংখ্যার তাদের বয়স 40 বছরের নিচে, তাদের ভবিষ্যৎকে আজকে অন্ধকারের দিকে ঠেলে দিচ্ছে। তার বিরুদ্ধে রাস্তা নামার জন্য আমি আমাদের পার্টির সমস্ত ইউনিটকে আহ্বান জানাচ্ছি এবং জনগণকেও এই লড়াইয়ে, এই প্রতিবাদে সামিল হওয়ার জন্য আমি আহ্বান জানাচ্ছি। যদিও এ নিয়ে বিস্তারিতভাবে কেন্দ্রীয় বাজেট পর্যালোচনা করার মতো সুযোগ হয়নি, প্রাথমিকভাবে যেটুকু নজরে এসছে যে কেন্দ্রীয় বাজেটে ত্রিপুরার জন্য কোনো প্রকল্প নেই। ত্রিপুরার উন্নয়নের এই বাজেটে কোনো এখন অবধি কোনো ফোকাস আমরা লক্ষ্য করিনি। শুধু ত্রিপুরাই নয়, সমগ্র উত্তর পূর্বাঞ্চলের মধ্যে একমাত্র আসাম ছাড়া অন্য কোনো রাজ্যকেই এই কেন্দ্রীয় বাজেটে গুরুত্ব আরোপ করা হয়। আসামে একটা ইউরিয়া প্ল্যান্টের প্রস্তাব রাখা হয়েছে যদিও, কিন্তু আমাদের রাজ্যে গ্যাস বেস এই ইউরিয়া সারের কারখানার কথা অনেক আগেই এটা বলা হচ্ছিল, কিন্তু এটা ইমপ্লিমেন্টেশনের ক্ষেত্রে আমাদের রাজ্যের 3 জন লোকসভার 2 সদস্য এবং রাজ্যসভার 1 জন সদস্য থাকা সত্ত্বেও এই বাজেটের মধ্যে কোনো রিফ্লেকশন আসেনি। তো ত্রিপুরাকে গুরুত্ব আরোপ করার ক্ষেত্রে কেন্দ্রীয় সরকারের কোনো ভূমিকা নেই, কিন্তু নির্বাচনের আগে শুধু ডাবল ইঞ্জিনের কথা বলে জনগণকে যারা নানাভাবে যারা আশ্বস্ত করেছিল, জনগণের ভোট নেওয়ার জন্য প্রভাবিত করেছিল, আজকে এটা 7 বছর পেরিয়ে আমরা লক্ষ্য করছি যে এই কেন্দ্রীয় বাজেট ত্রিপুরাকে শুধু আশাহতই করছে না, এরা হতাশ করে চলেছে। এই বাজেট মূলত মধ্যবিত্তদের একটা কঠিন পরিস্থিতির মধ্যে ঠেলে দেবে। এখানে কর্মসংস্থানের কোনো সংস্থান রাখা হয়নি এবং দেখা গেছে সারা দেশব্যাপী যে মূল সমস্যা আনএমপ্লয়মেন্ট, এই প্রাইস হাইক বা এই যে ট্যাক্সেশনের ক্ষেত্রে এখানে কোনো রিলিফ নেই। এই পরিস্থিতিতে বলা যায় এই বাজেট
এটা জনবিমুখ বাজেট কেন্দ্রীয় সরকার এখানে পেশ করেছে। আমরা আরো বিস্তারিতভাবে এটা আমরা অনুবেক্ষণ করে তারপর আমাদের পর্যবেক্ষণটা আমরা চাই। ঐতিহাসিক বাজেট মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং নির্মলাজিকে অনেক অনেক শুভেচ্ছা জানাই। এই বাজেটের মূল বিষয় হচ্ছে এই প্রথমবার মধ্যমবর্গীয় যে ব্যবস্থা রয়েছে ভারতবর্ষের মধ্যে, মধ্যমবর্গের লোক তাদের জন্য যে ট্যাক্স রিডাকশন সেটা 12 লাখ টাকার পর্যন্ত করে দেওয়া হয়েছে। এটাতে বড় মাত্রায় সরকারি কর্মচারী থেকে নিয়ে 12 লাখ টাকা পর্যন্ত ইনকাম যারা আছে এরা ইনকাম ট্যাক্সের বাইরে চলে গেছে, লাভবান হবে। অন্যদিকে যেভাবে জীবনদায়িনী যে মেডিসিন সেগুলোকে ডিউটি ফ্রি করে দেওয়া হয়েছে, আর তার সঙ্গে সঙ্গে ট্যাক্স রিডাকশন বাড়িয়ে দেওয়া হয়েছে। আর বিভিন্ন ক্ষেত্রে মধ্যমবর্গীয় অন্তিমজন তাদের জন্য যে স্কিমগুলো এবার নতুন করে আনা হয়েছে এগ্রিকালচারের জন্য, ও তিনটি নতুন ইউরিয়া ফার্টিলাইজার প্লান্ট ভারতবর্ষের বিভিন্ন প্রান্তে হবে, তার মধ্যে নর্থ ইস্টে আসামও একটা হবে। তো কুল মিলিয়ে যে বাজেট সেটা জনদরদি বাজেট এবং সঙ্গে সঙ্গে যুবাদের রোজগারের বাজেট, মহিলাদের স্বরোজগারী করার জন্য এসএসজি এবং অন্যান্য গ্রুপদেরকে শক্তিশালী করার জন্য বাজেট। আমি আশা করি তাতে ভারতবর্ষের প্রত্যেকটি প্রান্তে লাভবান হবে এবং রাজ্যগুলোকেও ক্যাপিটাল এক্সপেন্ডিচার প্রায় 2 লাখ কোটি টাকার কাছাকাছি ক্যাপিটাল এক্সপেন্ডিচার যাতে লোন নিতে পারে এক্সট্রা, সেই ব্যবস্থাও এই বাজেটের মধ্যে রয়েছে। আমি আবারও সমস্ত ত্রিপুরাবাসীকে এই বাজেটের সঠিকভাবে বোঝা এবং জানার জন্য আগ্রহ করব। সবাইকে ধন্যবাদ। আমাদের সেন্ট্রাল গভর্নমেন্ট তাকে ধন্যবাদ এবং স্বাগত জানাই, এবং আমাদের ত্রিপুরাবাসীকে বাজেট নিয়ে আরো অবগত হওয়ার জন্য আমি অনুরোধ করব। কেননা এই বাজেটের উপরে ডিপেন্ড করে আমাদের নেক্সট 5 ইয়ার্স বা 10 ইয়ার্স যেটা কিভাবে নিজেকে আমরা আত্মনির্ভর করে। আপনারা শুনলেন বাজেট ইস্যুতে প্রত্যেকের প্রতিক্রিয়া। রাজনৈতিক দৃষ্টিভঙ্গি থেকে বক্তব্য আপনারা অনেকেই তাতে সহমত পোষণ করেছেন বা নাও করতে পারেন, আপনাদের মতন করে বক্তব্য রেখেছেন। আগামী দিনগুলো কেমন চলবে, আগামী দিনগুলো থেকে কি পাওয়া যাবে, সবকিছুই নির্ভর করছে বাজেট থেকে। সুতরাং এই বাজেট আপনার জন্য কতটা সেটা সময় বলবে। আজ এ পর্যন্তই। নমস্কার, শুভরাত্রি।